দক্ষিণ এশিয়ায় ভৌগোলিক কারণেই এই অঞ্চলের কেন্দ্রবিন্দু বা বিগ ব্রাদার হল ভারত। কিন্তু গত কয়েক বছরে এই অঞ্চলের রাজনীতিতে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঝড় বয়ে যাচ্ছে। যে প্রতিবেশী দেশগুলো একসময় দিল্লির প্রতিটি সিদ্ধান্তকে শিরোধার্য মনে করত, আজ তারাই একের পর এক ভারতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। মালদ্বীপ থেকে শুরু হওয়া ইন্ডিয়া আউট ক্যাম্পেইন আজ ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে নেপাল থেকে শুরু করে খোদ বাংলাদেশেও। মালদ্বীপ তাদের দেশ থেকে ভারতীয় সেনা তাড়িয়ে দিয়েছে। নেপাল ভারতের দাবি তোয়াক্কা না করে নিজেদের নতুন ম্যাপ পাশ করেছে। আর বাংলাদেশের মাটিতেও গণমানুষের মধ্যে তৈরি হয়েছে এক তীব্র ভারত বিমুখী নীতি। কিন্তু কেন এমন হচ্ছে? শত বছরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক থাকার পরও কেন প্রতিবেশীরা দিল্লির উপর এত ক্ষুব্ধ? আর এই ক্ষোভের সুযোগ নিয়ে পর্দার আড়ালে বেইজিং কিভাবে নিজের গুটি চালছে? মালদ্বীপ ও নেপালের পর এবার কি তবে বাংলাদেশও পুরোপুরি ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে যাচ্ছে? চলুন দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক ভূমিকম্পের আসল কারণগুলো খুঁজে বের করা যাক। মালদ্বীপের ইন্ডিয়া আউট এবং মুইজ্জুর মাস্টার স্ট্রোক। এই ভারত বিমুখী নীতির সবচেয়ে বড় এবং সফল বিস্ফোরণটি ঘটেছে ভারত মহাসাগরের ছোট্ট কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ মালদ্বীপে। দীর্ঘ সময় ধরে মালদ্বীপের রাজনীতি ও নিরাপত্তায় ভারতের একাছত্র আধিপত্য ছিল। কিন্তু 2023 সালের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থী নেতা ডক্টর মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতা এসেই তিনি দিল্লির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সেনা থাকতে পারবে না। ভারতের চরম আপত্তি সত্ত্বেও মুইজ্জু মালদ্বীপে মোতায়েন থাকা ভারতীয় সামরিক কর্মীদের দেশ ছাড়তে বাধ্য করেন। শুধু তাই নয়, শত বছরের প্রথা ভেঙে প্রেসিডেন্ট মুইজ্জু তার প্রথম বিদেশি সফরে দিল্লি না গিয়ে চলে যান বেইজিংয়ে। সেখানে চীনের সাথে ডজন খানেক সামরিক ও অর্থনৈতিক চুক্তি সরাই করে মালদ্বীপকে পুরোপুরি চীনের বেল্ট আউট রোড ইনিশিয়েটিভ এর অংশ বানিয়ে নেন। ভারতের ঠিক নাকের ডগায় মালদ্বীপের এই সাহসী বিদ্রোহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দেয়। নেপালের মানচিত্র যুদ্ধ ও বুলিং বনাম ড্রাগন। এবার তাকানো যাক হিমালয়ের কোলে অবস্থিত নেপালের দিকে। ভারতের সাথে নেপালের সম্পর্ককে বলা হতো রুটি বেটির সম্পর্ক, অর্থাৎ অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু 2015 সালে ভারত যখন নেপালের উপর এক অঘোষিত অর্থনৈতিক অবরোধ বা ব্লকেট আরোপ করে, তখন থেকেই নেপালিদের মনে ভারতের প্রতি তীব্র ক্ষোভের জন্ম নেয়। শুধু জ্বালানি এবং নিত্যপণ্যের জন্য ছটফট করা নেপাল তখন বুঝতে পারে ভারতের উপর একক নির্ভরতা তাদের জন্য কতটা বিপজ্জনক। এরপর 2020 সালে নেপাল সরকার এক অবিশ্বাস্য চাল চালল। লিম্পিয়াধুরা নামক বিতর্কিত অঞ্চলগুলোতে নিজেদের দাবি করে একটি নতুন রাজনৈতিক মানচিত্র বা ম্যাপ পাশ করে। অথচ এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে ভারতের নিয়ন্ত্রণে ছিল। ভারতকে চীনের উস্কানি বলে দাবি করলেও নেপাল তাদের অবস্থানে অনড় থাকে। নেপাল খুব চতুরভাবে ভারতের এই দাদাগিরি বা বিগ ব্রাদার সিনড্রোম কাউন্টার করতে চীনের দিকে হাত বাড়ায়। চীনও মুহূর্তের মধ্যে নেপালকে তাদের সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দেয় এবং হিমালয় ভেদ করে রেল লাইন ও রাস্তা নির্মাণের প্রজেক্ট শুরু করে, যার ফলে ভারতের উপর নেপালের অর্থনৈতিক নির্ভরতা রাতারাতি অর্ধেকে নেমে আসে। বাংলাদেশের পট পরিবর্তন ও ভারত বিমুখিতা। এই ভারত বিমুখী নীতির সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বাংলাদেশে। বিগত 1.5 দশক ধরে ঢাকা ও দিল্লির সম্পর্ক ছিল ইতিহাসের সবচেয়ে সুবর্ণ সময়ে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের একটি বড় অংশের অভিযোগ ছিল ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্ক বজায় রেখেছিল এবং দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তোয়াক্কা করেনি। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের ভেতরে সেই দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভ প্রকাশ্যে চলে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত শুরু হয় বয়কট ইন্ডিয়া বা ভারতীয় পণ্য বর্জনের এক বিশাল গণজোয়ার। বর্তমান বাংলাদেশের ভূরাজনীতিতে এক বড় ধরনের মনস্তান্ত্রিক পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন দিল্লির একপেশে প্রভাব বলয় থেকে বের হয়ে একটি স্বাধীন ও সার্বভৌমত্বপূর্ণ পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করতে চাইছে। তিস্তা চুক্তি না হওয়া, সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক হত্যা এবং ট্রানজিট বিতর্ক, এই বিষয়গুলো বাংলাদেশের সাধারণ মানুষকে ভারতের প্রতি আরও বেশি বিমুখ ও ক্ষুব্ধ করে তুলছে। চীনের এন্ট্রি এবং ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসির ব্যর্থতা। প্রতিবেশী দেশগুলোর এই ভারত বিমুখিতার সবচেয়ে বড় ফায়দা কে তুলছে? উত্তরটা খুবই সহজ, চীন। ভারত যখনই তার প্রতিবেশীদের উপর কোনো চাপ সৃষ্টি করে, চীনা ড্রাগন তখনই বিলিয়ন ডলারের চেক বই নিয়ে সেই দেশে হাজির হয়। মালদ্বীপকে সামরিক সহায়তা, নেপালকে লজিস্টিক সাপোর্ট আর শ্রীলঙ্কা ও বাংলাদেশকে বিশাল অর্থনৈতিক লোন দিয়ে চীন আজ ভারতের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কূটনৈতিক নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার নীতি ঘোষণা করেছিলেন, কিন্তু আজ 2026 সালে এসে বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ উল্টো কথা। ভারতের প্রায় সব প্রতিবেশী আজ দিল্লির চেয়ে বেইজিংয়ের বেশি ঘনিষ্ঠ। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ এবং বিগ ব্রাদার সুলভ আচরণই ভারতকে আজ নিজের উঠানে কোণঠাসা করে ফেলেছে। ভূরাজনীতির একটা চিরন্তন সত্য হলো, শক্তি বা প্রভাব কখনোই চিরস্থায়ী হয় না। দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন আর আগের মতো দুর্বল বা অসহায় নয়। তারা এখন নিজেদের জাতীয় স্বার্থ বুঝে এবং প্রয়োজনে পরাশক্তিদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করতেও দ্বিধা করে না। ভারত যদি সত্যিই এই অঞ্চলে তার হারিয়ে যাওয়া প্রভাব ফিরে পেতে চায়, তবে তাকে দাদাগিরি বন্ধ করে প্রতিবেশীদের সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে। মালদ্বীপ, নেপাল কিংবা বাংলাদেশ কেউই ভারতের শত্রু নয়, কিন্তু কেউই আর ভারতের অন্ধ অনুসারী হয়ে থাকতে রাজি নয়। আপনার কি মনে হয়, ভারত কি পারবে তার প্রতিবেশীদের মন আবার জয় করতে, নাকি দক্ষিণ এশিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত চীনের হাতে চলে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।